আচ্ছা। তাহলে সর্বশেষ 13 14, আচ্ছা 14 বোধহয় আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, র্যাদার এবং ইনস্টেড। কোনো কিছুর পরিবর্তে অন্য কিছু ভালো মনে হলে বা অন্য কিছু করা হলে তখন আমরা র্যাদার বা ইনস্টেড ব্যবহার করি। তো দুটোরই আসলে ব্যবহার তোমরা করতে পারো প্রায় একই রকম করে। তবে সেন্টেন্সের মধ্যখানে আমরা সাধারণত রেদার দিয়ে একটা নতুন ক্লজ স্টার্ট করতে পারি। তো অনেক সময় দেখা যায় একটা ফ্রেজও ব্যবহার করা হয়। আর ইনস্টেডের ক্ষেত্রে সেটা শুধু যদি ইনস্টেড হয় তাহলে এটা সেন্টেন্সের শুরুতেই সাধারণত থাকে বা একটা ক্লজের শুরুতেই থাকে। তো এরপর আমরা রুল নাম্বার 15 তোমাদের একটু বলে নেই। আজকে কিন্তু এটা আমাদের কানেক্টরস এর 3 নাম্বার ক্লাস, অর্থাৎ আজকে কিন্তু লাস্ট পার্ট। কানেক্টরের আমরা যে 3টা সেগমেন্ট করেছিলাম তার মধ্যে আজকে হলো লাস্ট পার্ট, ঠিক আছে? সো রুল 15-এ আমরা কি পাচ্ছি একটু দেখা যাক। সিমিলারলি লাইকওয়াইজ, ইংলিশে যখন তোমরা একই রকম তথ্য দিবা, তো একই রকম তথ্যের জন্য আচ্ছা তার আগে তার একটা কোয়েশ্চেন করছে অন টু মানে কি। অন টু মানে হচ্ছে যে কোথাও ধরো তুমি স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, তো কোনো কিছুর দিকে দিকে বোঝাতে আমরা টু ইউজ করি। বাট যখন আমরা কোনো কিছুর ভেতর দিকে বলি তখন আমরা আবার কি বলি, ইনটু বলি না? যেমন তিনি রুমের ভেতরে যাচ্ছেন, হ্যাঁ, হি ইজ গোয়িং ইনটু দ্য রুম। তিনি অফিসের ভেতরে যাচ্ছেন, হি ইজ গোয়িং ইনটু দ্য অফিস। তো পাশ থেকে যখন আমরা কোথাও ভেতরে প্রবেশ করি বা ভেতরে যাই তখন আমরা ইনটু বলি। বাট উপর থেকে যখন প্রবেশ করে, ফর এক্সাম্পল উপর থেকে একটা পাথর পড়লো বা একটা বক্স পড়লো, সেটা ভেতরে প্রবেশ করলো, কেমন? ধরো কোনো একটা কক্ষের ভেতরে উপর থেকে কিছু একটা পড়লো, কিংবা কোনো একটা মাঠে উপর থেকে কিছু পড়লো, তাহলে এটা হচ্ছে অনটু। ওকে, এটা হচ্ছে আসলে প্রেপোজিশনের ব্যবহার, ইনটু এবং অনটু। আচ্ছা, এখন যেটা বলছিলাম সিমিলারলি এবং লাইকওয়াইজ, এটার ফাংশন হচ্ছে, তো একই রকম তথ্য দেওয়ার জন্য আমরা সাধারণত সিমিলারলি বা লাইকওয়াইজ ব্যবহার করি। যেমন এখানে উদাহরণটা দেখো, উই ক্যানট ওয়াক অন এ রোড। আমরা এমন একটা রাস্তায় হাঁটতে পারি না, ইন দ্য ডার্কনেস উইদাউট লাইট, যেটা অন্ধকারে কোনো আলো নেই, সেরকম রাস্তায় আমরা হাঁটতে পারি না। সিমিলারলি একই রকম ভাবে উই ক্যানট, এখানে একটু অংশ কেটে গেছে মেবি, আমি এটা একটু স্ক্রিনে তোমাদেরকে দেখাই। এই যে উই ক্যানট উই ক্যানট স্টেপ ফরওয়ার্ড, একইভাবে আমরা সামনের দিকে আগাতে পারি না ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া। তার মানে শিক্ষাও যেহেতু একটা আলোর মতো, সুতরাং শিক্ষা ব্যতীত আমরা সামনের দিকে আগাতে পারি না। তাহলে এই একই রকম উদাহরণ দেওয়ার জন্য আমরা এখানে সিমিলারলি ব্যবহার করলাম, লাইকওয়াইজ ব্যবহার করলাম, ঠিক আছে? ইংলিশে অনেক সময় দুটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, মানে দুটি নাউনের ক্ষেত্রে তুলনা করতে গিয়েও আমরা এরকম কিছু ওয়ার্ড ফ্রেজ ব্যবহার করি, যেমন তোমরা নিশ্চয়ই জানো। আমি একটু তোমাদেরকে দেখাই তারপরে স্ক্রিনে। যেমন ধরো অ্যাজ, অথবা অ্যাজ এস, অথবা শুধু লাইক, এই ধরনের কিছু ব্যবহারও কিন্তু আমরা করি। আমি একটু তোমাদেরকে দেখাই। এই যে শুধু অ্যাজ থাকতে পারে, অ্যাজ মানে কি মতো। তারপর লাইক হতে পারে, লাইক মানে ও মতো। তারপরে হচ্ছে অনেক সময় অ্যাজ অ্যাজ ব্যবহার করা হয় কিরকম, এই যে অ্যাজ এস, অ্যাজ এস মানে হচ্ছে যে যখন দুটি নাউনের মধ্যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে তুলনা করা হয়। আমি একটু উদাহরণ তোমাদেরকে দেখাই। যেমন ধরো আমি বলতে পারি মারিয়া, সরি, মারিয়া ইজ অ্যাজ ওল্ড, অ্যাজ ইউ। মারিয়া তোমার মতো সমান বয়সের অধিকারী। এখানে অ্যাজ ওল্ড অ্যাজ, এটাও কিন্তু সমান তুলনা করা। তাহলে এমনি শুধু একই রকম বোঝালে তখন আমরা সিমিলারলি এবং লাইকওয়াইজ ব্যবহার করব। আর যদি আমি যদি কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে তুলনা করি, তখন আমরা এরকম অ্যাজ অ্যাজ স্ট্রাকচার ইউজ করতে পারি, কেমন? অ্যাজ এর মাঝখানে আমরা ইউজ করব অ্যাডজেক্টিভ, যেমন অ্যাজ ওল্ড অ্যাজ, এখানে ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি যদি বলি মারিয়া তোমার মতন সমবয়সী, তখন আমি অ্যাজ ওল্ড এজ বলবো। কিন্তু যদি আমি এভাবে বলি যে মারিয়া তোমার মতো বুদ্ধিমান, অথবা তোমার মতো মেধাবী, তোমার মতো দক্ষ, তখন আমি কি বলতে পারি? তখন আমি এই ওল্ড এর জায়গায় আমি যদি মেধাবী বলি তাহলে আমি কি বলতে পারি? ব্রিলিয়ান্ট। ঠিক আছে, আমি যদি বলতে যাই যে মারিয়া তোমার মতোই আহ দক্ষ, ঠিক আছে, অথবা বুদ্ধিমান,
তাহলে আমি ইন্টেলিজেন্ট বা স্কিলড এই ওয়ার্ডগুলো আমি চাইলে ইউজ করতে পারি। সো যদি কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে যদি এরকম যদি তুলনা করা বোঝাই, তখন আমরা এজ এর স্ট্রাকচারটা ইউজ করি। আর লাইক এবং এজ, শুধু লাইক এবং শুধু এজ কখন ব্যবহার করা হয়, এটা হচ্ছে জাস্ট মতো বোঝাতে, মানে শুধুই মতো। হ্যাঁ, আমরা বলি না যে সে পাখির মতো করে উড়ে গেছে, কিংবা সে, যেমন আমি যদি বলি হি র্যান, ঠিক কিসের মতো, ধরে এরকম বলো, হি র্যান জাস্ট এ বার্ড, মানে ঠিক একটা পাখির মতো সে কি দৌড়ে গেল। ঠিক আছে, তাহলে হি র্যান জাস্ট অ্যাজ আ বার্ড, অথবা জাস্ট লাইক এ বার্ড। এখানে আমরা কি দিতে পারি অ্যান্সার, এই শূন্যস্থানটার মধ্যে আমরা অ্যাজ অথবা লাইক আমরা অ্যান্সার করতে পারি। ঠিক আছে, হি র্যান জাস্ট লাইক এ বার্ড, এভাবে আমরা অনেক সময় শুধু অ্যাজ অথবা লাইক দিয়েও আমরা ব্যবহার করি। সো এরকম একই রকম তুলনা করা অথবা একই রকম করে কোনো বর্ণনা করা, এক্ষেত্রে আমরা সিমিলারলি, লাইক ওয়াইজ, অথবা এই অ্যাজ এবং লাইক আলাদা করে, অথবা অ্যাজ অ্যাজ, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। ওকে, তারপর আসো রুল নাম্বার 16। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা ফ্রেজ দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু, একটা হচ্ছে অ্যাকর্ডিংলি। এটা হচ্ছে আলাদা একটা মিনিং এই ওয়ার্ডগুলার, সেটা হচ্ছে কোনো কিছুর মত বোঝাতে, হ্যাঁ, বা একই রকম করে বা অনুসারে বোঝাতে আমরা এই অ্যাকর্ডিং টু বা অ্যাকর্ডিংলি ইউজ করি। সেটা কিরকম, যেমন ধরো অ্যাকর্ডিং টু মানে হলো সাধারণত কারো মতামত বা অপিনিয়নকে বোঝাই। যেমন কেউ যদি বলে অ্যাকর্ডিং টু মি, প্রথম উদাহরণটা দেখো, অ্যাকর্ডিং টু মি মানে ক্যানট ব্রিং হ্যাপিনেস, আমার মতে টাকা কি করতে পারে না, সুখ কিনতে পারে না। তো এখানে আমরা অ্যাকর্ডিং টু মি যখন বলবো, তখন এটা আসলে আমার মতামত বোঝাচ্ছি। আমি যদি বলি বিজ্ঞানীদের মতে এই পৃথিবীতে অল্প কিছু দিনের মধ্যেই বরফ গলার পরিণতি ভয়াবহ হবে, তাহলে বিজ্ঞানীদের মতে, তখন আমি বলতে পারি অ্যাকর্ডিং টু সায়েন্টিস্টস। ওকে, এখানে আবার অ্যাকর্ডিং টু দি অপিনিয়ন অফ সায়েন্টিস্ট, এইভাবে আমার এত লম্বা চড়া বলতে হচ্ছে না। আমি জাস্ট অ্যাকর্ডিং টু দেওয়া মানেই হলো যে এটা মতামতকে আসলে বোঝাবে। ঠিক আছে, তার মানে বিজ্ঞানীদের মত মানে ক্যানট ব্রিং হ্যাপিনেস। এরপরে আমরা আরেকটা অপশন এখানে পেয়েছি, অ্যাকর্ডিংলি। এই অ্যাকর্ডিংলি মানে হলো, মানে তোমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়, তোমাকে যেভাবে আগে থেকে বলে দেওয়া হয় তুমি একটা কাজ কিভাবে করবা, তো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী, সেই নির্দেশনা অনুযায়ী যদি তুমি কাজ করো, তখন এটাকে বলা হয় অ্যাকর্ডিংলি। যেমন দেখো, আই নিউ মাই লিমিটেশনস, লিমিটেশনস মানে হলো সীমাবদ্ধতা। তো বলতেছে আই নিউ মাই লিমিটেশনস, আমি আমার সীমাবদ্ধতা জানতাম। এটা অতীতকালের একটা বাক্য। আমি আমার সীমাবদ্ধতা জানতাম বলতে মানে আমার যে প্রবলেম বা আমি যেটাতে আমার অসুবিধা আছে সেটা আমি জানতাম। অ্যান্ড অ্যাক্টেড, এবং তাই আমি কাজ করেছিলাম অ্যাকর্ডিংলি, সে অনুসারে। এখানে অ্যাকর্ডিংলি মানে হলো সে অনুসারে, অর্থাৎ আমার যে লিমিটেশনস ছিল সেটার অনুসারে আমি কাজ করেছিলাম। এরপরের প্রশ্ন হচ্ছে, দ্য বাইক ইজ মেড উইথ দ্য বেস্ট ম্যাটেরিয়ালস, বাইকটা, কোন একটা বাইক, সেটা তৈরি করা হয়েছে সবচাইতে ভালো উপাদান দিয়ে। অ্যান্ড ইজ প্রাইসড, এবং সেটার মূল্য নির্ধারণ করা হয়েছে অ্যাকর্ডিংলি, একই রকম ভাবে, অর্থাৎ সে অনুসারে। তাহলে কি অনুসারে, অর্থাৎ যেরকম ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে সে অনুসারে এটার দাম রাখা হয়েছে। বুঝা গেছে কিনা? যেমন কেউ যদি বলে যে আমি এই যে এই মিষ্টিটা বানিয়েছি, এই মিষ্টিটার দাম অন্য মিষ্টির চেয়ে 100 টাকা বেশি, তো এইটাকে যদি আমি অ্যাকর্ডিংলি দিয়ে ব্যবহার করতে চাই, তাহলে কি বলতে পারি, যে আই হ্যাভ ইউজড ইট অ্যাজ অ্যাজ দ্য বেস্ট ওয়ান, আমি এটাকে সবচেয়ে সেরা মিষ্টি হিসেবে এবং সবচেয়ে ধরো ভালো কোয়ালিটি বা স্বাস্থ্যসম্মত হিসেবে আমি বানিয়েছি, কেমন। অ্যান্ড আই হ্যাভ মেড দ্য প্রাইস, এবং আমি প্রাইসটা সেভাবেই তৈরি করেছি। তাহলে সেভাবে বলতে কি বলবো, আই হ্যাভ মেড দ্য প্রাইস অ্যাকর্ডিংলি, অর্থাৎ আমার প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আমি কি প্রাইসটা নির্ধারণ করেছি, এভাবে বলো। সো কোনো কিছু এরকম সে অনুসারে বোঝাতে আমরা অ্যাকর্ডিংলি ওয়ার্ডটা ইউজ করতে পারি। ক্লিয়ার তোমাদের সবার কাছে এটা? তারপরে আমরা 17 নম্বরটা দেখবো। আর যেহেতু আমার এই রেকর্ড ক্লাসগুলো তোমরা পরে পেয়ে যাচ্ছ, সো তোমরা এগুলো চাইলে, কেউ যদি কোনো একটা লাইন মিসিং হয়ে যায় না বুঝো, সো তোমরা এগুলো বারবার করে টেনে টেনে দেখতে পারবে তোমাদের ইউটিউব থেকে এই ভিডিওটা, তখন তোমাদের আর অসুবিধা হবে না। রুল 17 আমরা দেখতে পাচ্ছি, সো দেয়ারফর, আনফরচুনেটলি, কনসিকুয়েন্টলি, অ্যাজ আ কনসিকুয়েন্স, ফাইনালি। এখানে কিন্তু বেশ কয়েক ধরনের আইটেম আছে, কিন্তু বেশিরভাগ আইটেমের অর্থটা হচ্ছে প্রায় সেম। যেটা হচ্ছে, তোমরা জানো ইংলিশে কানেক্টরের মধ্যে একটা গ্রুপ আছে, যে গ্রুপের নাম হচ্ছে কজ এন্ড ইফেক্ট। কজ মানে কারণ,
কারণ বোঝাতে কতগুলো ওয়ার্ড ইউজ করি আমরা, তোমরা নিশ্চয় জানো কারণ বোঝাতে আমরা কি কি ইউজ করি। অ্যাজ, সিন্স, বিকজ, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, এগুলো সবগুলো হচ্ছে কারণ বোঝানোর জন্য। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে ফলাফলের ক্ষেত্রে কি। তাহলে প্রথমে আমরা পেয়েছি সবচেয়ে কমন যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে সো, তাই। মানে কোন একটা কারণ বর্ণনা করার পরে এরপরে ফলাফলটা যখন আমরা বর্ণনা করি তখন আমরা বলি কি সো। যেমন প্রথমে যদি বলা হয় দ্য স্টুডেন্ট ওয়াজ ইল, মানে ছাত্রটি কি ছিল, অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু ক্লাস, তাই সে ক্লাস আসতে পারেনি। তাহলে এখানে আমরা সো দিয়ে করতে পারি, দেয়ার ফোর দিয়ে করতে পারি, ঠিক আছে। বাট আনফর্চুনেটলি শব্দটা এটা সবসময় হয় না। যেন আমি যদি বলি সে প্রচুর কষ্ট করেছে, তাই সে সফল হয়েছে। এখন সেখানে আমি যদি বলি হি ওয়ার্কড হার্ড, অথবা হি ওয়ার্কড আ লট, সে প্রচুর কাজ করেছে। এরপরে শূন্যস্থান দেওয়ার পরে যদি বলা হয় হি বিকেম সাকসেসফুল, সে সফল হয়েছে, ওখানে আমরা কি দিব, সো দিব, অথবা দেয়ার ফোর দিব। কিন্তু ওখানে যে আনফর্চুনেটলি দেওয়া হবে, সে অনেক কষ্ট করেছে, দুর্ভাগ্যক্রমে সে সফল হয়েছে, এটা খুব উল্টা হয়ে গেল না? তাহলে এখানে আমরা আনফর্চুনেটলি দিতে পারবো না। মানে অনেক সময় নেগেটিভ ইস্যু হলে তখন দেওয়া যায়। যেমন ধরো ওই যে বললাম সে অসুস্থ ছিল, তাই সে আসতে পারেনি, ওখানে আনফর্চুনেটলি দিলেও চলে। কেন? অসুস্থ থাকাটা এটা একটু দুর্ভাগ্যবশত একটা বিষয়, তাই ওখানে আমরা আনফর্চুনেটলিটা দিতে পারি। এরপরে আছে কনসিকুয়েন্টলি বা ফলস্বরূপ। কনসিকুয়েন্টলি ওয়ার্ডটাও সো এর মতোই। পূর্বের সেন্টেন্সে বা সেন্টেন্সের প্রথম অংশে যদি কোনো একটা কারণ ব্যবহার করা হয়, বর্ণনা করা হয়, তখন পরের অংশে আমরা এই কনসিকুয়েন্টলি ওয়ার্ডটা ব্যবহার করতে পারবো, ফলস্বরূপ। অথবা এটাকে আরেকটা সিনোনিমাস এক্সপ্রেশন আছে, যেমন অ্যাজ এ কনসিকুয়েন্স, ফলস্বরূপ বোঝাতে কনসিকুয়েন্টলিও বলতে পারো, অ্যাজ এ কনসিকুয়েন্সও বলতে পারো। আর দাস এবং হ্যান্স এর ব্যাপারটাও সো এর মতোই। আমরা বলি এইভাবে বা এই জন্য। দাস এবং হ্যান্স এর মধ্যে একটু ডিফারেন্স হলো, হ্যান্সটাকে তুমি সো এর মতো করে রাখতে পারো, সেম এক্সপ্রেশন প্রায়, অর্থাৎ এই জন্য আর তাই, এটা সেম কথা না? সুতরাং হ্যান্স এবং সো হচ্ছে প্রায় কাছাকাছি। আর দাসটা একটু ডিফারেন্ট। দাস এভাবে, এভাবে বলতে কি, যেমন ধরো কোন একটা কাজের প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে, একটা বা দুইটা সেন্টেন্স বা একটা বা দুইটা বা তিনটা আইটেম। তো যদি এরকম কোন একটা প্রসেস বর্ণনা করার পরে সর্বশেষ বাক্যে যদি বলা হয় যে এভাবে এই কাজটা সমাধান করা হয় বা এভাবেই একটা জিনিস প্রস্তুত করা হয়। ধরো পিঠা তৈরির কোন একটা প্রক্রিয়া দেখানো হয়েছে, তো 4-5 ধাপ দেখানোর পরে যদি বলা হয় ড্যাশ, দ্য কেক ইজ প্রিপেয়ার্ড লাইক দিস। হ্যাঁ, এই লাইক দিস যে কথাটা, মানে এই কেকটা প্রস্তুত করা হয় লাইক দিস, এভাবে। এই এভাবে লাইক দিস কথাটা না বলে আমরা বলতে পারি দাস। দাস মানে কি, এভাবে। তাহলে এভাবেই কেকটা প্রস্তুত করা হয়, তখন আমি বলতে পারি দাস দ্য কেক ইজ প্রিপেয়ার্ড। সো এভাবে বোঝাতে এই শব্দটা। তার হ্যান্সটা তো বললাম অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে। ওইটাও অনেকটা ওই কজ ইফেক্টের মতোই, অর্থাৎ আগে যদি কোনো কারণ বর্ণনা করা হয় তাহলে ফলাফলের ক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট। যেমন আমি যদি বলি ইউ মিসবিহেভড উইথ ইউর টিচার, তুমি তোমার টিচারের সঙ্গে মিসবিহেভ করেছো, দুর্ব্যবহার করেছো, অ্যাজ এ রেজাল্ট, ফলে ইউ হ্যাভ বিন পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হলো। তাহলে এখানে অ্যাজ এ রেজাল্ট, এটা হচ্ছে তার আগের যে কারণ ছিল সেটার ফলাফল। তারপরে আমরা আরো একটা ফ্রেজ ব্যবহার করি, দ্যাট ইজ ওয়াই। এটা তো তোমরা অনেকেই চেনো বা জানো, এটা অনেকেই তোমরা ইউজ করো। আমরা সংক্ষেপে দ্যাটস ওয়াই বলি। তো এই দ্যাটস ওয়াই বা দিস ইজ ওয়াই বা দ্যাট ইজ ওয়াই, এগুলা ফলাফলের ক্ষেত্রে বা সো বা তাই বোঝাতে, সুতরাং বোঝাতে আমরা এই ওয়ার্ড গুলা ইউজ করতে পারি, ফর দিস রিজন অথবা ফর দ্যাট রিজন, এই শব্দগুলো এই ফ্রেজ গুলো আমরা ইউজ করি। তো এখানে আলটিমেটলি, আচ্ছা একটু প্লিজ, এখানে কি একজন মনে হয় একটু মার্কিং করে দিচ্ছে। তোমরা স্ক্রিনে যত সম্ভব চেষ্টা করবে যেন কোনো মার্কিং করা না হয় আর কি। ওকে, সো যেটা বলছিলাম, তাহলে আমরা রুল নাম্বার 17-এ মোটামুটি যে ফ্রেজগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে আসে এগুলো আমরা এখানে জানলাম। ইন্টারেস্টিংলি এখানে আহ, তোমরা একটা না প্রায় 2-3টে আইটেম এখান থেকে তোমরা কানেক্টরে পাবা, এটা মোটামুটি শিওর থাকতে পারো। ম্যাক্সিমাম বোর্ডে দেখা যায় মোটামুটি এখান থেকে
দুই তিনটে আইটেম থাকে, মিনিমাম দুইটা কিন্তু থাকে এই জাস্ট রুল 17 থেকে। সো এই রুলটা ভালো করে জানলে অন্তত একটা দুইটা নাম্বার তোমাদের তোমরা নিশ্চিত করতে পারো। তাছাড়া বিভিন্ন অন্যান্য ফাংশন গুলোতেও এই কানেক্টর গুলো লাগে। আরেকটা ব্যাপার কি জানো, তোমরা যখন রাইটিং করো তোমাদের রাইটিং এর মধ্যে এই ধরনের কানেক্টর গুলো যে যত ইউজ করতে পারবে সুন্দর করে, তোমাদের রাইটিংটাও সুন্দর হবে। তো অনেকে এই রাইটিং এর মধ্যে দেখা যায় কানেক্টর প্রপারলি ইউজ করতে জানে না। কারণ তুমি দুই এক সেন্টেন্স পর পরই কিন্তু তোমার আরেকটা কথা যখন যুক্ত করবা, বাক্য যুক্ত করবা, তখন তোমার এখানে কানেক্টর গুলা সেখানে চলে আসে। তো যারা কানেক্টর ভালো ইউজ করতে জানবে তাদের রাইটিং পার্টে ট্রানজিশনটা ভালো হয়, এটাকে আমরা ট্রানজিশন বলি। অর্থাৎ একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যে শিফট করা, সেটা খুব সুন্দরভাবে করা যায় যদি কানেক্টর ইউজ করতে পারো। তো এটা কিভাবে ইউজ করা যায় এগুলো তোমরা রাইটিং পার্টে তোমরা জেনে নিতে পারবা কিভাবে সুন্দর রাইটিং এ এই কানেক্টর গুলো হেল্প করে। এখন আমি জাস্ট ইউজটা তোমাদের বলে যাই। সো রুল 18-এ দেখো, আবার উপসংহার বা সারসংক্ষেপ প্রকাশ করতে, এটা মানে কি? তোমরা জানো যে কোন একটা, যে প্যাসেজ দিয়ে আমাদেরকে কানেক্টরের জন্য আমাদেরকে মূলত যে প্যাসেজটা দেওয়া হয়, সেখানে আলোচনার শেষ পর্যায়ে এসে আমরা অনেক সময় এই ধরনের কিছু অংশ পাই যেখানে একটা সামারি আকারে একটা কথা বলা হয়, বা 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 প্যাসেজের লাস্ট বাক্যটা অথবা লাস্টের দিকে দুই একটা বাক্য একটু সামারি টাইপের বা একটু সারসংক্ষেপ টাইপের হয়। তো তখন আমরা সেন্টেন্সের শুরুতে কি দিতে পারি? দেখি তোমরা বলো তো। আমরা যে এখানে বক্সে ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি, আমরা কি এগুলাই দিব না অন্য কোনো ওয়ার্ড? তোমাদের অন্য কোনো ওয়ার্ড যদি তোমাদের মেমোরিতে থাকে তোমরা অবশ্যই কন্ট্রিবিউট করতে পারো। যেমন তোমরা একটা ওয়ার্ড দাও যেটা এখানে আসে নাই, সেটা হচ্ছে ফাইনালি। তো ফাইনালি বলে তোমরা কিন্তু একটা মানে কথাটাকে শেষ করো অনেকে। এটা একটা সুন্দর ওয়ার্ড এবং এটা কমন একটা ওয়ার্ড, এটা অনেকেই পারো। বাট অনেক সময় দেখা যায় যে আমি ফাইনালি ছাড়াও আরো কিছু জিনিস আমরা এখানে ব্যবহার করতে পারি, সেগুলো একটু আমরা জেনে নিতে পারলে ভালো। যেমন এখানে স্পেশালি আমি কয়েকটা ওয়ার্ড বলি, একটা হচ্ছে টু সাম আপ, এটা কিন্তু খুব কমন। এই টু সাম আপ ফ্রেজটা তোমরা ব্যবহার করতে পারবা। আরেকটা হচ্ছে অন দ্য হোল, মোটের উপর। মোটের উপর বলতে মানে টোটাল যে আলোচনাটা সেটার উপর ভিত্তি করে আমরা বলি। আরেকটা হচ্ছে ইন শর্ট। ইন শর্ট বা ইন ব্রিফ আমরা এটা বলি। তো আমি জাস্ট আমার কাছে যেটা মনে হয় তোমাদের জন্য একেবারেই সহজ, একেবারে তোমাদের জন্য কমন আর কি, আমি জাস্ট এই ওয়ার্ডগুলো একটু তোমাদের একটু আলাদা মার্কিং করে দিচ্ছি। এই যে টু সাম আপ, ইন শর্ট, অথবা ইন কনক্লুশন, অথবা অ্যাবাভ অল, বা আফটার অল। অ্যাবাভ অলও বলতে পারো, আফটার অলও বলতে পারো। হ্যাঁ, এর বাইরে এই অন দা হোল এটা অনেক সময় ইউজ করা হয়। এগুলো অ্যাকচুয়ালি একেবারে খুবই কমন কিছু আইটেম আর কি, তোমরা এগুলো ইউজ করতে পারো। এগুলো ইউজ করলে হবে। সামিয়া হায়দার, ইন কনক্লুশন দিলে কেমন হয়? হ্যাঁ, ইন কনক্লুশন দিতে পারো, কোনো অসুবিধা নেই। ইন কনক্লুশন দেওয়া যাবে, এটা অ্যাবসলিউটলি ফাইন, কোনো অসুবিধা নেই। ওকে, এগুলো আমি জাস্ট কমন গুলো এখানে সবগুলো তোমরা ইউজ করতে পারবা। আমি জাস্ট কমন গুলো তোমাদেরকে একটু মার্ক করে দিচ্ছি, মানে তোমরা জাস্ট মনে রাখার জন্য। ধরো সবগুলো ওয়ার্ড হয়তো তোমাদের মনে নাও থাকতে পারে, বাট অন্তত দুই চারটা তোমরা মুখস্থ করে রাখতে পারো, যেগুলো কমন আর কি। এরপরে আমরা চলে যাচ্ছি রোল নাম্বার 19। যেহেতু আমাদের আজকে 24 পর্যন্ত আর অনেকগুলো রুলস আছে, আমরা একটু দ্রুত আগাই। তো রুল নাম্বার 19-এ যে লিঙ্কিংটা পাচ্ছি সেটা হচ্ছে কি জানো, তুমি সাবজেক্ট এবং অবজেক্টের সাথে এরকম কিছু এক্সট্রা সাবজেক্ট বা এক্সট্রা অবজেক্ট তুমি যুক্ত দেখতে পাবা বাক্যের মধ্যে। যেমন প্রথম সেন্টেন্সটা দেখো, রাকিব এন্ড তামিম উইল গো দেয়ার। রাকিব এবং তামিম সেখানে যাবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আসলে রাকিব এবং তামিম দুজনেই, তাই না? তো এরকম সাবজেক্ট, দুইটা সাবজেক্টকে যখন আমরা যুক্ত করব, যুক্ত করার জন্য আমরা সব সময় এন্ড ব্যবহার করব এরকম না, ঠিক আছে? অনেক সময় আমরা অ্যাজ ওয়েল এস ব্যবহার করতে পারি, তারপরে অ্যালং উইথ ব্যবহার করতে পারি, তারপরে আমরা টুগেদার উইথ ইউজ করতে পারি। তো এই যে আমি চারটা এখানে আইটেম তোমাদেরকে দেখাচ্ছি, এই চারটার মধ্যে যে কোনোটাই তোমরা ইউজ করতে পারবে, এখানে আসলে ঝামেলা কিচ্ছু নাই। আরেকটা বিষয় বলে রাখি, এটা তোমরা এখানে উদাহরণগুলোতে হয়তো সাবজেক্টে পরে দেখতে পাচ্ছ, ঠিক না? এই যে দ্য টিচার, তারপর টিচার, তারপর এদিকে স্টুডেন্টস, এদিকে মাদার, তারপর হচ্ছে ডটার্স। তার মানে সাবজেক্টের ক্ষেত্রেই দুইটা সাবজেক্টে সংযুক্ত করার জন্য আমরা এগুলো পাচ্ছি। কিন্তু সবসময় যে এটা শুধু সাবজেক্টকে সংযুক্ত করবে এমন না, এটা অবজেক্টকেও সংযুক্ত করতে পারে। যেমন ধর আমি প্রথমে উদাহরণটা আরেকটা নিজ থেকে দিচ্ছি, যেমন আই স মাই মাদার অ্যান্ড হার ফ্রেন্ডস। দেখো এখানে আমি কিন্তু অবজেক্টের জায়গাটাই ব্যবহার করলাম, তোমরা একটু দেখো। আমি যে অংশটা নতুন করে মার্কিং করতেছি, এখানে কি মার্কিং করছি দেখো। এই যে আই স, আমি দেখলাম, মাই মাদার, আমার মা এবং তার ফ্রেন্ডদেরকে দেখলাম, কেমন? তাইলে এখন এখানে কি হলো, এখানে অবজেক্ট হচ্ছে মাই মাদার,
আবার এই মাই মাদারের পরে আরেকটা অবজেক্ট হচ্ছে হার ফ্রেন্ডস, মানে আমি তো শুধু আমার মাকে দেখিনি, আমার মায়ের ফ্রেন্ডস বা বান্ধবী যারা আছেন তাদেরকেও আমি দেখেছি। তাহলে এখানে আমি কি বললাম? তাহলে আমি একটা অবজেক্টের স্থানে আমি দুটা আইটেম নিয়ে এসেছি, একটা হচ্ছে মাই মাদার, একটা হচ্ছে হার ফ্রেন্ডস, এবং দুটাকে আমি সংযুক্ত করলাম এন্ড দিয়ে। তোমাদের প্রশ্ন হতে পারে এখানে কি অন্য ওয়ার্ড গুলো ইউজ করা যাবে কিনা? অবশ্যই, তুমি এখানে এন্ড এর জায়গায় চাইলে অ্যাজ ওয়েল এস দিতে পারো। ক্লিয়ার হয়েছে জিনিসটা? সো দুইটা আইটেমকে সংযুক্ত করার জন্য এরকম সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে, কিংবা আরো অন্যান্য জায়গায় তোমরা চাইলে ইউজ করতে পারো, এন্ড এজ ওয়েল এজ অ্যালং উইথ টুগেদার উইথ এগুলো ইউজ করতে পারবা। এটা এত কঠিন কিছু না, এবং বোঝাতে আর কি। ওয়ার্ড গুলো মূলত এবং বোঝাতে ইউজ করা হয়। তারপরে রুল 20, রিলেটিভ প্রোনাউন। ইয়েস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অন্যতম একটা ইম্পর্টেন্ট বিষয় বলতে পারি। মানে তোমরা যত কানেক্টরস ইউজ করো তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তার আগে তোমাদেরকে আমি একটু বলবো, তোমরা কি আসলে রিলেটিভ প্রোনাউন কাকে বলে জানো কেউ? জানলে তোমরা আমাকে চ্যাটের মধ্যে লিখে দিতে পারো, আমি তাহলে বুঝবো যে তোমরা এটা জানো। রিলেটিভ প্রোনাউনটা আসলে কি? তো রিলেটিভ প্রোনাউন তোমরা জানলে তো বলবাই, আমি মেসেজে দেখবো। আর যদি কেউ না জানো, তাহলে আমি রিলেটিভ প্রোনাউনের একটু তোমাদেরকে সংজ্ঞাটা বলবো। সবাই ভালো করে শুনবা, পারলে লিখে ফেলবা। তোমাদের কি সবার খাতা কলম প্রস্তুত আছে তো নাকি? সবার খাতা কলম সামনে থাকাটা কিন্তু জরুরি, না হলে ক্লাসগুলা তোমরা কাজে লাগাতে পারবে না। ওকে, রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞা হচ্ছে, আচ্ছা তোমরা তার আগে একটু একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেকটাই কি ডব্লিউএইচ ওয়ার্ড দেখছো না? যেমন হু, হুএভার, হুম, হুমএভার, হুজ। হ্যাঁ, এখানে মোস্টলি কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড, এর বাইরে এক্সট্রা করে তোমরা পাচ্ছ লাস্ট ওয়ার্ড যেটা দ্যাট। এই যে দ্যাট ওয়ার্ডটা একটু আলাদা, এটাকে আমি এই জন্য একটু আলাদা মার্কিং করে দিচ্ছি। এটা এটা ছাড়া বাকি প্রায় সবগুলোই ডব্লিউএইচ ওয়ার্ড, তাই না? সো রিলেটিভ প্রোনাউনের মূল ফাংশনটা হচ্ছে এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলা দিয়ে আসলে প্রশ্ন করা বোঝায় না। তোমরা কিন্তু দেখো, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা সাধারণত কিন্তু প্রশ্ন করি। যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি এই আজকে এখানে কে এসেছিল, তাই না? আমি যদি এখন কাউকে জিজ্ঞেস করি আজকে এখানে কে এসেছিল, এই কথাটা তো আসলে প্রশ্ন। এখানে হচ্ছে হু কেম হিয়ার টুডে, আজকে কে আসছিল। অথবা আমি যদি কাউকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এখানে হোয়াট দিয়ে আমি প্রশ্ন করলাম। কিংবা আমি কাউকে জিজ্ঞেস করলাম ওয়েন ডিড ইউ কাম হিয়ার, তুমি কখন এখানে এসেছিলে, তাহলে এখানে ওয়েন দিয়ে আমি প্রশ্ন করলাম। সো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন সেটা তো ইন্টারোগেটিভ এর ফাংশন করে। তখন আমরা এটাকে ইন্টারোগেটিভ প্রনাউন বলি, কখনো কখনো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলি, তাই না? তো এক্ষেত্রে, আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন ছিল, এর আগে কোয়েশ্চেনটা অবশ্য আমার চোখে দেখা হয়নি। ইন কনক্লুশন দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে কিনা? ইন কনক্লুশন সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে, দুইটা সেন্টেন্সকে কানেক্ট করতে আসলে ইন কনক্লুশন সেন্টেন্সের মাঝখানে সাধারণত বসে না। ঠিক আছে, যদি ভিন্ন কোনো ইউজ থাকলে সেটা ভিন্ন বিষয়, সেটা আমি আমাকে দেখাতে পারো পরে। আচ্ছা, তো যেটা বলছিলাম, সো এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তখন আমরা সেটার নাম কি বলবো? ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। মনে থাকবে? আর রিলেটিভ প্রোনাউন হচ্ছে এগুলো অবশ্যই প্রশ্ন করার জন্য আসবে না। রিলেটিভ প্রোনাউন চেনার জন্য বললাম এটা তোমাদেরকে। মূলত এটা সংজ্ঞা না, কিন্তু রিলেটিভ প্রোনাউন চেনার উপায়টা বলে দিচ্ছি। যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করা না বোঝায়, বরং সেন্টেন্সের ভেতরের কোনো নাউনকে, অথবা এক কথায় কোন একটা নাউনকে নির্দেশ করার জন্য যদি এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে রিলেটিভ প্রোনাউন বলবো। ওকে। আচ্ছা এখন দেখো, আই নো দ্য বয় হু ইজ অনেস্ট, এই সেন্টেন্সটার মধ্যে বাংলা অর্থটা যদি আমি বলি, আমি ছেলেটাকে চিনি, হু ইজ অনেস্ট, যে ছেলেটা বা যে সৎ। তার মানে আমি ওই ছেলেটাকে চিনি যে সৎ। আচ্ছা, এখানে হু দিয়ে এখানে কি কোনো প্রশ্ন করা হয়েছে? কে সৎ, এটা তো প্রশ্ন করা হয়নি। এরপরে সেন্টেন্স দেখো, whoever works hard succeed in life, বলতেছে যেই কঠোর পরিশ্রম করে succeed in life, সেই জীবনে সফল হয়। এখানে হুএভার, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা পেলাম, এটা দিয়ে কি আমরা আসলে প্রশ্ন করেছি? নো। এখানে আমি বুঝাচ্ছি যেই পরিশ্রম করে সেই সফল হয়। তার মানে আমি তো বলি না কে পরিশ্রম করে। তার মানে এক কথায় দাঁড়াচ্ছে, রিলেটিভ প্রোনাউন দিয়ে কখনোই প্রশ্ন করা বোঝাবে না। এই লাইনটা তোমরা একদম মুখস্থ রাখো, তোমাদের একেবারে গেঁথে নাও এটা তোমাদের মেমোরিতে, যে ডব্লিউএইচ ওয়ার্ড যদিও আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করি, তখন আমরা তো এটার নামই আলাদা, ওইটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। বাট যদি রিলেটিভ প্রোনাউন যদি তোমরা দেখো, তাহলে রিলেটিভ প্রোনাউনের ফাংশন হলো এটা অবশ্যই
প্রশ্ন করার জন্য আসবে না, বরং এটা কোনো একটা নাউন বা প্রনাউনকে রেফার করার জন্য এটা আসবে। যেমন প্রথম সেন্টেন্সে হু দিয়ে কাকে বোঝাচ্ছে? আই নো দ্য বয়। তাহলে এই দা বয়ের পর আমি হু পেলাম, তাই না? তাহলে এখানে এই হু দিয়ে আসলে বোঝাচ্ছে কাকে? দা বয়কে, রাইট? এখানে তাহলে হু দিয়ে বোঝাচ্ছে কাকে? দা বয়কে। তাহলে এই হু এর এখানে মার্কিং করে দিচ্ছি, এই হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দা বয়। তোমরা কি জানো আমরা এটাকে কি বলি? রিলেটিভ প্রোনাউন দিয়ে তার আগের যে নাউনটাকে বোঝাই সেটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। তোমরা এটা একটু মনে রাখবা, ঠিক আছে? অ্যান্টিসিডেন্ট বানানটা কিরকম বলো তো? অ্যান্টিসিডেন্ট বানানটা আমি লিখে দিচ্ছি। এই যে এটা হচ্ছে, ও সরি, অ্যান্টিসিডেন্ট এটা তো, এখানে তো বাংলা ইংলিশ, আচ্ছা আমি ইংলিশ ইংলিশ ওয়ার্ডটা এখানে লিখে দিচ্ছি, অ্যান্টিসিডেন্ট। ওকে, এই যে অ্যান্টিসিডেন্ট ওয়ার্ডটা, তাহলে অ্যান্টিসিডেন্ট মানে কি? তোমরা কি বুঝতে পেরেছো? অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ প্রনাউন দিয়ে তার পূর্বে যে নাউনটাকে উল্লেখ করা হয় বা ইঙ্গিত করা হয়, পূর্বের নাউনটাই হলো মূলত অ্যান্টিসিডেন্ট। পূর্বে যদি কোনো প্রোনাউন থাকে তবে সেটাও হতে পারে একটা অ্যান্টিসিডেন্ট। এটাকে জাস্ট আমরা গ্রামাটিক্যাল পরিভাষায় অ্যান্টিসিডেন্ট নামে চিনি। মনে থাকবে তোমাদের? তাহলে আই নো দ্য বয়, এখানে হু ইজ অনেস্ট, এখানে হু এর অ্যান্টিসিডেন্ট কোনটা? দ্য বয়। কখনো কখনো অ্যান্টিসিডেন্ট আসে না, যেমন দ্বিতীয় বাক্যে দেখো, হুএভার ওয়ার্কস হার্ড, যে কঠোর পরিশ্রম করুক না কেন, সাকসিড ইন লাইফ। এখানে হুএভার, এই হু বা হুএভার এর পূর্বে কোন অ্যান্টিসিডেন্ট কি আছে? নেই, এখানে কিন্তু নাই। আবার ওয়েস্ট ও রাবিশ ইজ হোয়াট উই থ্রো এভরিডে বলতেছে, ওয়েস্ট মানে কি বা রাবিশ মানে কি, অর্থাৎ ময়লা জঞ্জাল পদার্থ বলতে কি বোঝাই? তো ময়লা জঞ্জাল পদার্থ হচ্ছে সেটি, ইজ হোয়াট উই থ্রো এভরিডে, এটি হচ্ছে সেটি যেটি আমরা প্রতিদিন নিক্ষেপ করি, ফেলে দেই, পরিত্যাগ করি, সেটাই হচ্ছে ওয়েস্ট অথবা রাবিশ। এখানে হোয়াটের পূর্বের কোনো ওয়ার্ড কিন্তু আসে নাই, ফলে এখানে অ্যান্টিসিডেন্ট নাই। তো কিছু ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট আসে, কিছু আসে, কিছু ক্ষেত্রে আসে না। এবারে দেখো পরের সেন্টেন্সটা, হোয়াট হ্যাপেন টু দ্য টুরিস্ট ইজ নট আনকমন। বলতেছে পর্যটক অথবা যে বেড়াতে আসছে আর কি, একজন লোক, তার কথা বলতেছে, যে ওই পর্যটকের ক্ষেত্রে যেটা হয়েছিল ইজ নট আনকমন, সেটা একেবারেই মানে আনকমন না, সেটা মানে একেবারে নতুন কিছু না আর কি, সেটা খুবই কমন। ইজ নট আনকমন মানে কি? সেটা কমন মানে সেটা সাধারণ, ঠিক আছে? তারপরে এরপরে সেন্টেন্সে কিন্তু আমরা অ্যান্টিসিডেন্ট পাচ্ছি, তাই না? দেখি বলো তো এরপরে সেন্টেন্সে কি অ্যান্টিসিডেন্ট? এরপরের সেন্টেন্স অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই যে হুইচ, দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্ট। এই কলম, এটি হলো সেই কলম, হুইচ আই ওয়ান্ট, যেটা আমি চাই। তো এইভাবে অনুবাদ না করে আমরা সহজ অনুবাদ করব এভাবে, যে দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্ট মানে হলো এই কলমটি আমি চাই। মানে সরল অনুবাদ হবে এই কলমটি আমি চাই। এখানে হুইচ দ্বারা তাহলে কোন অ্যান্টিসিডেন্টকে বোঝাচ্ছে? দ্য পেনকে। এখন দেখি তোমাদেরকে আমি একটু প্রশ্ন করি, তোমরা চাইলে আমাকে উত্তর দিতে পারো। এরপরে সেন্টেন্সে হুইচ, এটা কোন অ্যান্টিসিডেন্ট আছে কিনা, থাকলে কোনটা? এরপরে ডান পাশে চলে আসো, দ্য ম্যান হুম ইউ ম্যাট ইয়েস্টারডে, এখানে হুম এর কোন অ্যান্টিসিডেন্ট আছে কিনা, থাকলে কোনটা? এরপরে দিস ইজ দ্য বয় হুজ পেন হ্যাজ বিন স্টোলেন, এখানে কোন অ্যান্টিসিডেন্ট আছে কিনা, থাকলে কোনটা? এরপরে সেন্টেন্সে আছে কিনা, তারপরে সেন্টেন্সে আছে কিনা, এগুলো তোমরা যদি বলতে পারো তাহলে তোমাদের অ্যান্টিসিডেন্ট জিনিসটা একদম সহজে এখন ক্লিয়ার হয়ে গেল। তাহলে তোমরা কি সবাই কি পারবে এগুলা? সবাই তো তোমরা আসলে রেসপন্স করো না, বাট রেসপন্স করতে পারলে ভালো হতো। অথবা তোমরা চ্যাটে লিখে হলো এটা তোমরা জানাতে পারতো। যেমন এখানে দিস ইজ দ্য প্যান হুইচ আই ওয়ান্ট, ওখানে হুইচ এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য প্যান। হুইচ মানে যেটি, যেটি বলতে কাকে বোঝাচ্ছে? প্যানকে। এরপর হুইচ, হুইচ দিয়ে কাকে বোঝাচ্ছে? থিং, ওই নাউনটা হলো এখানে থিং। এরপরে ডান পাশেটাতে দ্য ম্যান হুম ইউ ম্যাট, লোকটি যাকে তুমি দেখেছো গতকাল, এখানে হুম দিয়ে বোঝাচ্ছে তার আগে নাউন দ্য ম্যানকে। এরপরে সেন্টেন্সে দিস দ্য বয় হুজ পেন, এখানে হুজ দিয়ে বোঝাচ্ছে যার কলম, তাহলে হুজ দিয়ে বোঝাচ্ছে তার আগের যে নাউন সেটা হচ্ছে দ্য বয়, ঠিক আছে? এইভাবে করে এই ধরনের রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু কি পাই? অ্যান্টিসিডেন্ট আমরা পাই। সেই অ্যান্টিসিডেন্ট গুলো তোমরা প্রপারলি বোঝার চেষ্টা করবা, কেমন? যাই হোক, তো পরীক্ষা এখন আমরা ওয়ার্ড গুলো কিভাবে ইউজ করব? যেমন ধরো এখানে আই নো দ্য বয় হু ইজ অনেস্ট, এখানে ইজ, ইজ এটা হচ্ছে একটা ভার্ব। এরকম যদি তোমরা ভার্ব দেখো তাহলে ভার্বের আগে হু ইউজ করবা। আবার এরপরে ডান পাশে এটা দেখো, দ্য ম্যান হুম ইউ মেট, এখানে হু না হয়ে হুম হয়েছে কেন? কারণ এখানে এই শূন্যস্থানের পরে একটা সাবজেক্ট দেওয়া আছে। তো সাবজেক্টের আগে কিন্তু হু হয় না, সাবজেক্টের আগে দিতে হয় হুম। এই জন্য এখানে সঠিক উত্তর দিতে হবে হুম। আর এখানে প্রথম সেন্টেন্সে কি ছিল? হু ইজ, এখানে ইজ এটা হচ্ছে কি ভার্ব। তাহলে ভার্ব থাকলে ভার্বের আগে কি দিবা? হু দিবা। তাহলে মনে থাকবে সবার? তাহলে রুলটা কি দাঁড়াচ্ছে? ভার্ব থাকলে ভার্বের আগে দিবা হু, আর এই সাবজেক্ট বা নাউন প্রোনাউনের আগে দিবা হুম।
আমরা বলতে পারি হুম প্লাস, এভাবে না, হুম প্লাস নাউন প্রনাউন আর হু প্লাস ভার্ব। ঠিক আছে, এটা মনে থাকবে কিনা দেখো। নাহলে মনে না থাকলে এটা আমি চাইলে তোমাদেরকে লিখে দিতে পারি। আমি নিচে এটা লিখে দিচ্ছি, এভাবে তোমরা মনে রাখতে পারো। এই যে হু প্লাস ভার্ব। ঠিক আছে, অথবা যদি হুম হয় তাহলে হুম কার সাথে হবে এটা বোঝার জন্য মনে রাখবো হুম প্লাস নাউন বা প্রনাউন। ওকে, এই দুইটা আমি আলাদা করে বলে দিলাম, এই দুইটা তোমরা মাথায় রাখবা। ওকে, তোমাদের তাহলে আইটেমটা ক্লিয়ার কিনা? হু হুম তো এখন বসাতে পারবো, বাকি থাকলো কি হুএভার। হুএভার এটা কখন? এটা অনেক সময় এরকম যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, অ্যান্টিসিডেন্ট না থাকলে ওখানে সাধারণত আমরা এরকম হুএভার বা হুমএভার বসাই। ঠিক আছে, যেমন এখানে অ্যান্টিসিডেন্ট নাই তাই আমি এখানে এভার যুক্ত করলাম। অ্যান্টিসিডেন্ট থাকলে কিন্তু এভার যুক্ত করা যায় না। ঠিক আছে। হ্যাঁ, তোমার প্রশ্ন ঠিক আছে। এখানে হুইচ এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে অ্যাথিং, এটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ওকে, আমরা এখন চলে যাচ্ছি 21। তাহলে রিলেটিভ প্রোনাউন সবার আশা করি ক্লিয়ার হয়েছে। কারো যদি এরপর ক্লিয়ার না হয় আমাকে প্রশ্ন করে তোমরা জানাতে পারো। রুল 21-এ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কানেক্টর, যেগুলা আহ, যেখানে কয়েক রকম আইটেম আছে, যেমন হচ্ছে সার্টেনলি। সার্টেনলি মানে তো সবাই জানো নিশ্চিতভাবে। ইভেন মানে আবার বোঝায় এমন কি, অনলি স্পেশালি বা স্পেসিফিকলি। এটা অবশ্যই এত জরুরি না, সবসময় লাগে এরকম না। আনফরচুনেটলি এটা তো অলরেডি একবার তোমাদেরকে ইউজ করানো হয়েছে। বিফোর হ্যান্ড মানে বোঝায় আগে ভাগে। বিফোর মানে হলো পূর্বে, ফরমারলি মানে হলো পূর্বে বা আগে, প্রিভিয়াসলি বলতে আগে বা পূর্বে, লেটার বলতে বোঝায় পরে, এটা তো তোমরা জানো। সাডেনলি হঠাৎ করে। অর্থগুলো না জানলে তোমরা এগুলো লিখে রাখতে পারো, অথবা তোমরা এগুলো আমার ক্লাসটা ছোট ছোট করে পজ দিয়ে দিয়ে পরে যখন রেকর্ড ক্লাস শুনবা তখন তোমরা লিখে রাখতে পারবা। সাডেনলি মানে হঠাৎ করে, আলটিমেটলি অবশেষে, ইভেনচুয়ালি মানে অবশেষে, অ্যাডিশনালি, অ্যাডিশনালি মানে অতিরিক্ত আরো কিছু আহ, তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা অ্যাডিশনালি ব্যবহার করি। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মানে আহ, কোনো একটা কিছু বর্ণনা করার ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ কিছু একটা বলার জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্টলি এটা বলি। ওয়েদার এবং ইফ, এখানে ওয়েদার এবং ইফ এর অর্থ হচ্ছে কোন একটা কাজ হচ্ছে কিনা, কি না বুঝাতে। যেমন আমি যদি বলি সে গতকালকে কাজটি করেছে কিনা আমি জানি না, তাহলে আই ডোন্ট নো ওয়েদার হি ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে অর নট। মানে সে গতকালকে কাজটি করেছে কিনা এটি আমার জানা নেই। ওয়েদার হি ডিড ইট অর নট। অথবা এটা ইফ দিয়েও হতে পারে। আই ডোন্ট নো ইফ হি ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে অর নট। তাহলে আমরা ওয়েদার অথবা ইফ দিয়ে এই ধরনের সেন্টেন্স গুলো করতে পারি। তারপরে আছে কনভার্সলি, বিপরীত ক্রমে, মানে উল্টো কিছু একটা বোঝানোর জন্য আমরা কনভার্সলি ইউজ করি। এখানে পরীক্ষার জন্য তোমাদের বেশি যেগুলো রেগুলারলি লাগে সেগুলো হচ্ছে সার্টেনলি বা ইভেন, এই ওয়ার্ডগুলো কমন। যেমন নিশ্চিত ভাবে সে এটা করেছে ওটা করেছে এরকম কিছু একটা। আর ইভেন্টটা কখন লাগে বলি, এমন কি, তার মানে কি এটা হচ্ছে আরেকটু বিস্মিত হয়ে তুমি যখন কিছু বর্ণনা করবে। যেমন আমি যদি বলি হি ওয়াজ নট গিভেন এনি ফুড ফর 2 days, 2 দিন যাবত তাকে কোনো খাবার দেওয়া হয়নি। ধরো কারো একটা অভিজ্ঞতা বর্ণনা করা হচ্ছে, জটিল কোন একটা পরিস্থিতি। তো বলা হচ্ছে হি ওয়াজ নট গিভেন এনি ফুড 2 days, তার মানে 2 দিন তাকে কোনো খাবার দেওয়া হয়নি। ঠিক আছে, তো এরপরে বলা হচ্ছে যে এমনকি তাকে পানি পর্যন্ত পান করতে দেওয়া হতো না। তার মানে খাবার তো দেয়নি, এমনকি পানিও পান করতে না দেয়, এটা তার মানে আরো ভয়ঙ্কর বা আরো খারাপ কিছু। এরকম কিছু বর্ণনা করতে আমরা বলতে পারি কি ইভেন। ইভেন এমনকি হি ওয়াজ নট গিভেন এনি ড্রিঙ্কস। এভাবে ধরো তুমি অন্য ক্ষেত্রে বর্ণনা করতে পারো, যেমন আমি যদি বলি হি ডিডন্ট পাস দা এক্সাম, সে পরীক্ষায় পাশ করেনি। ইভেন এমনকি, এমনকি সে 5 নম্বরের চেয়েও অনেক দূরে। যদি এভাবে বলা হয় তাহলে আমি তখন বলবো ইভেন হি ওয়াজ ফার ফ্রম দ্য পাস মার্ক। কেমন? তাহলে এই যে আমি কোনো একটা কিছু বর্ণনা করতে গিয়ে এমনকি আরো কিছু যদি আমি বর্ণনা করতে যাই তখন আমি ইংলিশে ইউজ করব ইভেন। ওকে, আর তারপরে ওয়ার্ড গুলোতে তোমরা বোধহয় পারবা, লেটার মানে পরে, সাডেনলি। আচ্ছা, কোন একটা ঘটনাক্রমে হঠাৎ কিছু একটা হয়ে গেলে তখন আমরা ইউজ করব সাডেনলি, এটা তো তোমরা জানো।
আর আলটিমেটলি ইভেনচুয়ালি এই ওয়ার্ডটা একটু মনে রাখতে পারো, আমি মার্ক করে দিচ্ছি এগুলা মোটামুটি তোমাদের কানেক্টরের জন্য কমন। এই ওয়ার্ডগুলো, এগুলো আমি মার্ক করে দিচ্ছি, এগুলো কমন। আর এদিকে সার্টেনলি ইভেন, এখানে আসলে সবগুলো শিখে রাখবা। আমি এটা আসলে একটু আলাদা মার্ক করা মানে হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই দুর্বল স্টুডেন্ট থাকে যারা হয়তো ইংরেজিটাতে ওভাবে দক্ষ হয়ে ওঠেনি, তো তারা চায় যে এখানে মোটামুটি একটা নাম্বার যেন পরীক্ষা অন্তত তুলতে পারে, অ্যাটলিস্ট যেন টিকে থাকতে পারে আর কি। তো তাদের জন্যই আসলে মাঝে মাঝে কিছু জিনিস মার্ক করে দেয়। আর সবগুলোই পড়ে নিবা, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। সবগুলোই পড়ে নিলে তোমরা কমন পেতে পারো, এটাই হচ্ছে ব্যাপার আর কি। তো এখন দেখো, আলটিমেটলি আর ইভেনচুয়ালির মানে হলো যে কোনো একটা পরিস্থিতির সাপেক্ষে কোনো একটা প্যাসেজে তোমরা এরকম সলভ করতে করতে কয়েকটা কথা বলার পরে শেষ পর্যায়ে এসে, হ্যাঁ, বা কয়েকটা সেন্টেন্সের পরে যখন তুমি মানে ফাইনাল একটা অবস্থার দিকে যাচ্ছ, তখন আমরা সবসময় তো ফাইনালি বলি না, বা ধরো তুমি প্যাসেজের মধ্যে একবার ফাইনালি ইউজ করে ফেলছো, তখন আরেকবার তুমি ফাইনালি না বলে তুমি ওখানে চাইলে বলতে পারো ইভেনচুয়ালি, অবশেষে, বা পরিণামে, বা শেষ পর্যায়ে এসে। সেটা আমরা ইভেনচুয়ালি দিয়েও বলতে পারি, আলটিমেটলি দিয়েও বলতে পারি। আর একটা বিষয় হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট এটা কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন কোন একটা তথ্য তুমি বলতে বলতে তোমার কাছে মনে হলো তুমি এর চেয়ে বরং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে, তো তখন তুমি বলবো হ্যাঁ, আহ, আরো আরো ইম্পর্টেন্টলি বা আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইভাবে এই ব্যাপারটা ঘটছে বা এই ব্যাপারটা হলো, বা এটা এরকম হওয়া উচিত, কেমন এইরকম আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু তুমি বর্ণনা করার ক্ষেত্রে তুমি মোস্ট ইম্পর্টেন্ট এটা বলতে পারো। আর ওয়েদার এবং ইফের ব্যাপারটা তো খুবই কমন, এটা অবশ্যই আমি মার্ক করি নাই, বাট এটা তোমরা তো এমনিতেই জানো, বা তোমরা অনেকে এটা ইউজ করতে হয়তো অভ্যস্ত। এটা লাগবেই, মানে কেউ কোনো কিছু করেছে কিনা এই কি না বোঝাতে আমরা ওয়েদার এবং ইফ ব্যবহার করব। ঠিক আছে। সো 21 নম্বর প্রবলেম নিয়ে আর কার কোনো কোয়েশ্চেন আছে? যদি না থাকে আমরা আমাদের লাস্ট পয়েন্ট কিন্তু 22 নম্বর রুলটা, 22 নম্বরটা সবচেয়ে বড় বটে, এইটা দিয়ে আমাদের আজকের ক্লাস এবং আমাদের কানেক্টর টপিকটা শেষ হয়ে যাবে। সো এরই মধ্যে আমাদের দুইটা গ্রামার টপিক কিন্তু শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর আগামী ক্লাসে আমি আরেকটা টপিক নিব। আচ্ছা, আরেকটা কথা তোমাদের কাছে একটু জিজ্ঞেস করি, সবাই একটু আমাদের জানাও। তোমাদের আমি ফার্স্ট পেপারের উপর বেশি জোর দিচ্ছি না, ফার্স্ট পেপারের প্যাসেজের উপরে। কারণ হচ্ছে ফার্স্ট পেপারের প্যাসেজ গুলো তো আমরা ঈদের পরে চাইলে নিজেরাই মানে অফলাইন ক্লাসগুলোতে আমরা বুঝিয়ে নিতে পারতেছি। সো গ্রামার একটু অ্যাডভান্স থাকার জন্য আসলে গ্রামারটাতে একটু জোর দিচ্ছি। এতে করে যদি তোমরা অসুবিধা বোধ করো, বা কেউ যদি মনে করো একই সঙ্গে ফার্স্ট পেপার পড়া দরকার, তাহলে আমাদের জানাইও, প্রয়োজনে তোমরা গ্রামার ক্লাস এখানে তিনটা না দিয়ে দুইটা দিয়ে একটা ফার্স্ট পেপার ক্লাস রাখা যায়। হ্যাঁ। সো এটা একটু তোমরা তোমাদের মতামতটা আমাকে দিবা আর কি সবাই। এখন দেখো রুল নাম্বার 22, কোরিলি কোরিলেটিভ লিঙ্কিং ওয়ার্ডস বলতে আসলে কি বোঝায়? মূলত ইংলিশে কোরিলেটিভ বলতে আমরা এমন কিছু ওয়ার্ডকে বুঝি যে ওয়ার্ডগুলো মানে সিঙ্গেল না হয়ে এগুলা ডাবল, অর্থাৎ এগুলা যৌথভাবে ব্যবহার করা হয়। আচ্ছা, এর মধ্যে একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে আলবিট কি ধরনের কানেক্টর। আচ্ছা, ভালো একটা প্রশ্ন তাহমিদ। আচ্ছা, তোমরা আমি যে তোমাদেরকে ওয়ার্ডগুলো এখানে আসলে দেখিয়েছি, সেখানে সম্ভবত এই ওয়ার্ডটা তোমরা আসলে পাওনি। তো যে কারণে এটা আসলে বাদ বাদ পড়ছে। তো মূলত তোমরা দো এবং অল দো এর যে ব্যবহারটা পড়ছো, ঠিক সেটাকেই আমরা এই অল বিট ওয়ার্ডটা দিয়ে আমরা প্রকাশ করি। যেমন আমি যদি বলি হি ওয়াজ মেকিং প্রোগ্রেস, সে উন্নতি সাধন করছিল বা উন্নতি করছিল, আমরা বলি না মানে তার উন্নতি হচ্ছিল, সে ডেভেলপ করতেছে, এরকম বলি না? তো এটাকে ধর আমি বললাম হি ওয়াজ ডেভেলপিং বা হি ওয়াজ মেকিং প্রোগ্রেস, যদিও একটু ধীরে ধীরে, মানে যদিও একটু আস্তে বা ধীরে, মানে খুব দ্রুত উন্নয়ন বা খুব দ্রুত এগোতে পারে নাই, একটু স্লোলি আগাচ্ছে। তো আমি এভাবে বলতে পারি আর কি যে সে উন্নতি করছিল, যদিও একটু ধীরে, যদিও একটু আস্তে আস্তে। তো তখন আমরা বলতে পারি অল দো স্লোলি, অথবা এই জায়গায় আমরা বলতে পারি অল বিট স্লোলি, অথবা যদিও সে অসুস্থ, অল বিট হি ওয়াজ সিক অথবা হি ওয়াজ ইল, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, সে মিটিং অ্যাটেন্ড করেছিল। আলটিমেটলি তোমরা দো এবং অল দো দিয়ে যেটা মিন করো, ঠিক সেটাই হচ্ছে অল উইথ দিয়ে মিন করা হয়। সো অল উইথ বলতে এটা আসলে আর আলাদা নতুন কোনো কানেক্টর না, দো এবং অল দো এর সিনোনিম তোমরা বলতে পারো। তো ক্লিয়ার হয়েছে তাহমিদ, বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এটা দিয়ে আহ পরীক্ষায় তোমাদের খুব একটা প্যারা নেওয়া লাগবে না, এটা দো এবং অল দো দিয়ে তোমরা ইউজ করলে চলবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কোরিলেটিভ এখন ফিরে যাচ্ছি। কোরিলেটিভ হচ্ছে, তাহলে যেটা বলেছিলাম, আহ, যদি
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার উত্তরটা ঠিক আছে। টু ফরগেট, আচ্ছা হ্যাঁ, ওখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে অ্যাথিং, আমি যেটা বলেছিলাম ওটাই। ওকে, তারপরে দেখো এবার কোরিলেটিভ লিঙ্কিং ওয়ার্ডস। তাহলে কি কি আছে আমরা এরকম ডাবল ওয়ার্ড কি কি পাই, যেখানে হচ্ছে একটা ওয়ার্ড থাকলে আমার আরেকটা ওয়ার্ড ইউজ করা লাগবে, এরকমের মধ্যে প্রথমে আমরা পাচ্ছি সো দ্যাট। তো সো দ্যাট এর ক্ষেত্রে একটা তথ্য মনে রাখবা, সো দ্যাট এবং টু টু, যে দুটো তোমরা দেখতে পাচ্ছ দুটোর ক্ষেত্রে। এবং আরেকটা দিছিলাম আজকে তোমাদেরকে, যে সমান তুলনার ক্ষেত্রে অ্যাজ অ্যাজ, মনে আছে তোমাদের? সমান তুলনার ক্ষেত্রে অ্যাজ অ্যাজ, এটা আমি দিছিলাম। এটা কি এখানে আমাদের এই রুলস গুলোর মধ্যে লেখা হয়েছে কিনা আমি একটু দেখে নেই। আহ না, এখানে লেখা লেখা হয়নি, সো এটা আমি তোমাদেরকে আলাদা করে এখন লিখে দিচ্ছি। এই যে সো দ্যাট টু টু, এই জায়গার মধ্যে আমি একটা অ্যাড করে দিচ্ছি। তাহলে সেটা হচ্ছে এই এস ডট এস, এই এস ডট এস এর মাঝখানে কি হবে জানো? অ্যাডজেক্টিভ। আমি যদি তোমাদেরকে আরেকটু ক্লিয়ারলি যদি জানাতে চাই, তাহলে এখানে মাঝখানে লিখে দিতে পারি এস অ্যাডজেক্টিভ এস। তাহলে অথবা এটা অনেক সময় এটা অ্যাডভার্ব দিয়ে হতে পারে, অ্যাজ অ্যাডভার্ব এস। তো সৌদের এবং টু টু এর ক্ষেত্রে মনে রাখবা, সাধারণত এগুলো আমরা অ্যাডজেক্টিভ দিয়ে পাই, মানে আমাদের বোর্ড প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অ্যাডজেক্টিভ দিয়েই করা হয়। তো কিছু ক্ষেত্রে যেমন সৌদের মাঝখানে তুমি চাইলে অ্যাডভার্ব দিয়ে করতে পারবা। হ্যাঁ, সেই সেটা ডিপেন্ড করবে ভার্বের উপরে। যদি ভার্বকে মডিফাই করে তাহলে তোমরা অ্যাডভার্ব ইউজ করবা, আর যদি নাউন প্রোনাউনকে মডিফাই করে তাহলে তোমরা অ্যাডজেক্টিভ ইউজ করবা, কেমন? তারপর টু টু এর ক্ষেত্রেও সেম, আমরা সাধারণত অ্যাডজেক্টিভ ইউজ করি, কারণ সাবজেক্ট বা নাউন প্রোনাউনকে মডিফাই করলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়, তাই টু টু এর মাঝখানে অ্যাডজেক্টিভ হয়। এটার উদাহরণ অলরেডি আমি তোমাদেরকে দিয়েছিলাম, অ্যাজ এর উদাহরণ। যেমন ধরো আমরা বলতে পারি হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, মানে সে আমার মতো সমান লম্বা। এই ধরনের তুলনা করার ক্ষেত্রে আমরা এই অ্যাজেসটা ব্যবহার করতে পারি, এই যে অ্যাজেস। ওকে, তাহলে আমরা এই কোরিলেটিভস যেগুলো পাচ্ছি সেগুলোর তাহলে ফাংশন হচ্ছে এরকম, সেখানে একটা ওয়ার্ড না বরং দুইটা ওয়ার্ড বসবে, এবং একটা ওয়ার্ড তুমি দেখলেই তোমাকে বুঝতে হবে পরের ওয়ার্ডটা কি। যেমন একটা এস দেখছো পরীক্ষায়, আরেকটা এই এসটা ধরো এটা শূন্যস্থানে দেওয়া আছে, তখন এই শূন্যস্থান তোমাকে এস দিয়ে পূরণ করতে হবে। কিংবা তুমি একটা অ্যাডজেক্টিভের পূর্বে সো পেয়েছো, তাহলে ওই অ্যাডজেক্টিভের পরে তুমি কি ইউজ করবা? দ্যাট। তাহলে এটা সো অ্যাডজেক্টিভ দ্যাট এর ব্যবহারটা তখন মিলে যাবে। ঠিক আছে, এই যে এখানে আমি সেজন্য এটা ইয়ে করে রাখতেছি। তাহলে সো অ্যাডজেক্টিভ দ্যাট, এভাবে তুমি চাইলে ইউজ করতে পারো, কেমন? তো যদি এটা যদি ভার্বকে মডিফাই করো তখন তুমি প্রয়োজন এখানে কি ইউজ করবা? অ্যাডভার্ব ইউজ করবা। ওকে, এইভাবে। তারপর টু টু এর ক্ষেত্রেও সেম, যেমন দে আর টু স্ট্রং টু ক্যারি দ্য লোড, বলতেছে তারা এতই শক্তিশালী যে তারা লোডটি বহন করতে পারছে না। এটা তো আসলে উল্টা হয়ে গেছে, এটা আসলে নট টু হবে, এটা এখানে ভুল হয়েছে। দে আর টু স্ট্রং নট টু ক্যারি দ্য লোড, মানে এই লোডটা ক্যারি না করতে পারার মতো তারা স্ট্রং নয়। মানে এই অর্থ দাঁড়াচ্ছে তারা এটা খুব সহজেই কি, হ্যাঁ, এই লোডটা ক্যারি করতে পারে, দে আর টু স্ট্রং। অথবা তুমি যদি নট বাদ দাও তাহলে এটাকে অন্যভাবে বলতে পারো, দে আর টু স্ট্রং টু স্ট্রাগল টু ক্যারি। এখানে তারা এত শক্তিশালী যে তাদের এই লোডটা বহন করতে গিয়ে স্ট্রাগল করতে হবে না। ঠিক আছে, তারা স্ট্রাগল করতে পারে না, তাদের স্ট্রাগল বা কষ্ট হতে পারে না। ঠিক আছে, আহ তারপরে হচ্ছে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, সো এস টু, এগুলো মানে তো তোমরা জানো, যাতে। এই যাতে বলা মানে হলো আসলে একটা রেজাল্ট দেওয়া, মানে একটা কারণ বলার পরে সেটার ফলাফল দেওয়া, তাই না? তাহলে আমরা আমরা কিভাবে উদাহরণটা পাচ্ছি দেখি। চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ গুড বয়েজ, শিশুদেরকে ভালো ছেলেদের সাথে মিশতে দেওয়া উচিত, সো দ্যাট, যাতে তারা তাদের ক্যারেক্টার গঠন করতে পারে, তাদের চরিত্র গঠন করতে পারে। এখানে যেমন সো দ্যাট দিতে পারি আমরা, ইন অর্ডার দ্যাট দিতে পারি, সো এস টু দিতে পারি। দেখো এখানে কয়টা অপশন আছে? তিনটা।
এই তিনটা অপশনের মধ্যে যে কোনোটাই আমরা ইউজ করতে পারি। তো এখানেও সেম কেস, তুমি শুধু দ্যাট দিলে হবে না, শুধু সো দিলে হবে না, তুমি সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এটা পুরোটা একসাথে মাথায় রাখবা। যদি এই বাক্যের ক্ষেত্রে হয়তো সো দিয়ে ইউজ করা যায় একটা কমা দিয়ে, তো কিন্তু সো দ্যাট দিয়ে দিলে এটা একেবারে মানে তোমরা নিশ্চিন্তে আনসারটা পেয়ে গেল আর কি। মানে তোমরা সহজে আনসার বের করার প্রক্রিয়াটা সবসময় মাথায় রাখবা, যত সহজে আনসারটা দেওয়া যায়। নাও দ্যাট, যেহেতু এখানে নাও দ্যাট মানে ওই অ্যাজ সিন্স এর মতো ব্যবহার, এই জন্য ব্র্যাকেট এটা অ্যাজ সিন্স লেখা হয়েছে। হ্যাঁ, যেহেতু এক্সাম ইজ ওভার মানে পরীক্ষা শেষ, উই ক্যান প্ল্যান ফর আ ট্যুর, আমরা একটা ভ্রমণের পরিকল্পনা করতে পারি। আচ্ছা, সো মেনি দ্যাট এটা মানে হলো আমরা বলি না এত বেশি যে, এই ধরনের অর্থ বোঝানোর জন্য সো মেনি দ্যাট অথবা সো মাচ দ্যাট হয়। যেমন হি এইট সো মেনি ম্যাঙ্গোজ দ্যাট, সে এত বেশি আম খেয়েছে যে হি কুড নট মুভ, সে মুভ করতে পারছে না। আবার হি এট সো মাচ রাইস, সে এত ভাত খেয়েছে যে সে হাঁটতে পারছিল না। তাহলে এরকম সো মেনি দ্যাট, সো মাচ দ্যাট এরকম ব্যবহার আছে। তারপর অ্যাজ ইফ অ্যাজ দো, এটা তো তোমরা সবাই জানো, এটা প্রচুর ইউজ করা হয়, যেন বোঝাতে অ্যাজ ইফ এবং অ্যাজ দো হয়। এখানেও সেম কেস, অ্যাজ দিলে ইফ দিতে হবে, অথবা দো দিতে হবে, অথবা ইফ দো থাকলে ওখানে অ্যাজ দিতে হবে, যেন এই এই লিঙ্কিং ওয়ার্ড বা এই কানেক্টরটা যেন পূর্ণতা পায়। কোনো লিঙ্কিং ওয়ার্ড অথবা এরকম কোনো কানেক্টর তোমরা যেগুলো দুই তিন শব্দ বিশিষ্ট, সেখানে তোমরা এক শব্দ বাদ দিতে পারবা না। যেমন অ্যাজ ইট ওয়্যার, অ্যাজ ইট ওয়্যার মানে যেন। হ্যাঁ, এখানে অ্যাজ ইট ওয়্যার এটা পুরোটাই হচ্ছে একটা ফ্রেজ, এটা অর্থটাই হচ্ছে যেন। তো তুমি এখন ধরো অ্যাজ ইট দিয়েছো, ওয়্যার দাও নাই, অথবা ইট ওয়্যার দিয়েছো, অ্যাজ দাও নাই, তাহলে হবে না। এবারে নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ওয়েন, হার্ডলি হ্যাড ওয়েন, এর ফাংশনটা কিরকম? এর ফাংশন হচ্ছে সেন্টেন্সের প্রথম ক্লজ স্টার্ট হবে নো সোনার হ্যাড দিয়ে, দ্বিতীয় ক্লজটা শুরু হবে দেন দিয়ে। দেখো দেনটা কিন্তু আন্ডারলাইন করা আছে। কিন্তু হার্ডলি হ্যাড দিয়ে যদি বাক্য শুরু হয়, সেক্ষেত্রে দ্বিতীয় ক্লজ শুরু করতে হবে ওয়েন দিয়ে। আর 3 নম্বরে দেখো স্কার্সলি হ্যাড দিয়ে যখন শুরু হবে, তখনও আমরা শুরু করতেছি ওয়েন দিয়ে। শুধু পার্থক্য প্রথমটাতে, কেন পার্থক্য প্রথমটাতে জানো? এই যে তোমরা একটু খেয়াল করো, এখানে নো সোনার হ্যাড এর মধ্যে এই সুনার শব্দতে একটা ইয়ার যুক্ত হয়েছে, তাই না? এটা হচ্ছে সুন থেকে সুনার, তার মানে এটা একটা কম্পারেটিভ ফর্ম না? টল থেকে টল আর বিগ থেকে বিগার, কম্পারেটিভ ফর্ম বলে একটা দেন বসাতে হয় ইংলিশে। এই দেনটা মূলত এখানে বসছে, কোথায় বসছে? দ্বিতীয় ক্লজের শুরুতে। এই যে দেন, তারপর হচ্ছে হি র্যান আওয়ে, সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, তারপরে দেখো বোথ এন্ড। এখানে এই বোথ এন্ডের ক্ষেত্রে স্মোকিং কজেস হার্ম টু বোথ দ্য স্মোকার্স এন্ড দ্য নন স্মোকার্স। এখানে কি হয়েছে? এখানে বোথটা আসার পরে, হ্যাঁ, একটা অপশন আমরা পাইছি স্মোকার, মানে স্মোকিং ক্ষতি করে। কাদের ক্ষতি করে? যারা ধূমপায়ী তাদের ক্ষতি করে। শুধু কি তারা? যারা অধূমপায়ী মানে ধূমপান করে না তবে আশপাশে থাকে পরিবেশে, তাদেরও ক্ষতি হয়। তাহলে এক্ষেত্রে আমি এ বোতে পরে অ্যান্ড বসাচ্ছি, তাই না? তাহলে সুতরাং এই জিনিসটা মাথায় রাখবে, যেমন নট অনলি বাট অলসো, এটা আমি গত ক্লাসে মনে হয় বলছিলাম যে কোথাও নট অনলি থাকলে সেখানে বাট অলসো রাখতে হবে, অথবা বাট অলসো দেখলে তার আগে নট অনলি আছে কিনা দেখবা। যদি বাট অলসোর আগে নট অনলি না থাকে, তাহলে শূন্যস্থানে সেই নট অনলি বসিয়ে দিবা। তারপর আয়দার ও নাইদার নরের ক্ষেত্রে সেম কেস, আয়দারের ক্ষেত্রে হয় অর, আর যদি নাইদার বসে শুরুতে তাহলে নাইদারের পরে হয় নর। তুমি দেখবা যে নাইদারের পরে যদি কেউ যদি অর বসায়, তাহলে ওটা কিন্তু কাটা যাবে, ভুল। অথবা আয়দারের পরে যদি নর বসে, হবে না। তাহলে এটা মুখস্থ রাখবা, আয়দারের পরে অর, নাইদারের পরে নর। এই আয়দার এবং নাইদারের অর্থটা কি জানো তোমরা? মানে হয় এটা না হয় ওটা, এখানে বাংলা এই জন্য এটা লেখা হয়েছে, হয় এটা না হয় ওটা। যেমন আয়দার রাকিব অর সাকিব উইল অ্যাটেন্ড দ্য পার্টি, হয় রাকিব অথবা সাকিব পার্টিতে অ্যাটেন্ড করবে। তার মানে এই রাকিব সাকিবের মধ্যে যে কোনো একজন কি করবে? পার্টিতে অ্যাটেন্ড করবে। কিন্তু আমি যদি মিন করি যে রাকিব এবং সাকিব কেউই অ্যাটেন্ড করবে না, মানে রাকিবও না সাকিবও না, মানে কেউই না, তখন আমি আয়দার বলবো না, তখন আমি বলবো নাইদার নর, মানে নাইদার রাকিব নর সাকিব। এর মানে হচ্ছে রাকিব এবং সাকিবের মধ্যে কেউই অ্যাটেন্ড করবে না। এরপরে আমরা পাচ্ছি ইনস্টেড অফ। এটা অলরেডি তোমাদেরকে বলেছিলাম, ইনস্টেড, শুধু ইনস্টেড বলেছিলাম, মনে আছে? কোন কিছুর পরিবর্তে কিছু বোঝাতে আমরা রাদার অথবা ইনস্টেড ব্যবহার করব। এই রাদার ইনস্টেড এর ক্ষেত্রে কিন্তু আমরা অফ ব্যবহার করি না, কিন্তু এখানে আছে অফ। এর এর মানে হলো ইনস্টেডটা কিন্তু সেন্টেন্সে এই জন্য বলেছিলাম শুরুতে বা ক্লসের শুরুতে আসে। আর ইনস্টেড অফটা যে কোনো জায়গায় বসাতে পারবা, কারণ এখানে যেহেতু অফ আছে, এটা যে কোনো জায়গায় ইউজ করা যাবে। এবং এখানে অবশ্যই মনে রাখবা এই ইনস্টেড অফ এর পর একটা আইটেম বা একটা নাউন বা কিছু একটা বসাতে হবে। তো যেমন আমি যদি বলি আমি ফিজিক্স না পড়ে কেমিস্ট্রি পড়েছিলাম, তাহলে ফিজিক্সের পরিবর্তে, এটা বোঝানোর জন্য আমি বলবো ইনস্টেড অফ ফিজিক্স। ইনস্টেড অফ ফিজিক্স। কেউ যদি বলে আমি চায়ের পরিবর্তে কফি খাবো, তাহলে আই উইল ড্রিঙ্ক কফি ইনস্টেড অফ টি। তাহলে ইনস্টেড অফ এরপর কি দিলাম? টি, চা। তাহলে এরকম ইনস্টেড অফ এর পর একটা সাধারণত নাউন দিতে হয়, এটা মাথায় রাখবা। মানে নাউন বা যেটার সাথে মানে তুলনা করা হয় আর কি, যেটার পরিবর্তে বোঝানো হয় সেই অপশনটা দিতে হবে। আর বিফোর আফটার মানে পূর্বে পরে, এটা তো সবাই পারো, এটা ব্যবহার তোমাদের শেখানোর কিছু নাই। উড রাদার দেন,
উড রাদারের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, আমরা জানি হ্যাড বেটার এবং উড রাদার দুটারই অর্থ বরং ভালো, তাই না? আমি বরং আজকে একটা মুভি দেখবো, আমি বরং আজকে একটা উপন্যাস পড়বো, এই যে এখানে কিন্তু কোনো তুলনা নাই। কিন্তু আমি যদি এভাবে বলি, আমি বরং আজকে মুভি না দেখে উপন্যাস পড়বো, আমি বরং আজকে চা না খেয়ে কফি খাবো, যদি এই ধরনের সেন্টেন্স বলা হয়, তখন আমরা উড রাদারের পরে সেকেন্ড যে অপশনটা আমি ব্যবহার করব তার পূর্বে দেন হবে। যেমন এখানে দেখো, আই উড রাদার স্টার্ভ, উদাহরণটা দেখো, আই উড রাদার স্টার্ভ, আমি বরং উপবাস থাকবো, হ্যাঁ, দেন ব্যাগ, হ্যাঁ, আহ, বা দেন স্টিল, মানে চুরি করা বা ভিক্ষা করার চেয়ে বরং আমি কি করব, উপবাস থাকবো বা না খেয়ে থাকবো। তাহলে এই যে ব্যাপারটা, এটা একটু মাথায় রাখবা। যদি কখনো এরকম তুলনা করা বোঝাই দুইটা আইটেমের ক্ষেত্রে, দুইটা কাজের ক্ষেত্রে, তখন আমরা উড রাদারের ক্ষেত্রে দেন ব্যবহার করব। এখানে উড রাদার পরীক্ষা দেওয়া থাকলে এই দেনটা যদি শূন্যস্থান থাকে, ওইটার দেনটা তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, এরপরে উডসোনার দিয়েও এই ধরনের একটা অপশন আছে, সেম অপশন। তারপরে অ্যাজ মেনি অ্যাজ মানে হচ্ছে তুলনা করার ক্ষেত্রে, ওই যে হি এইট অ্যাজ মেনি ম্যাঙ্গোস অ্যাজ হি কুড, মানে সে যতটা আম খেতে পারার, হ্যাঁ, সবই খেয়েছিল, এরকম। তো অ্যাজ মাচ অ্যাজ দুইটার ব্যবহার সেম, শুধু মেনিটা কাউন্টেবল নাউনের সাথে বসে, আর মাছটা বসে আনকাউন্টেবল নাউনের সাথে। এবং সর্বশেষ বাই অ্যান্ড বাই, এটা হচ্ছে পুরোটা একটা ফ্রেজ, এটা মুখস্থ করে রাখবা। বাই অ্যান্ড বাই মানে হচ্ছে ক্রমান্বয়ে বা গ্র্যাজুয়ালি বা আস্তে আস্তে। কেমন? যেমন তোমরা প্রতিদিন প্র্যাকটিস করলে আস্তে আস্তে ইংরেজি বলতে পারবে, তখন আমরা বলতে পারি ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ বাই অ্যান্ড বাই, এভাবে আমরা বলতে পারি। সো পরীক্ষা যদি বাই অ্যান্ড থাকে, তাহলে বাই অ্যান্ড এরপর একটা বাই হবে। তো অনেক সময় তোমাদের মাথায় আসতে পারে যে বাই অ্যান্ড বাই, দুইটা বাই একসাথে কেন আসবে? তো যারা আসলে এই ফ্রেজটা যারা চিনে না, তাদের ক্ষেত্রে মনে হতে পারে বাই অ্যান্ড বাই এটা শুধু শুধু এসেছে, এটা কোনো অস্তিত্ব ইংরেজিতে আসলে এটার কোনো অর্থ, মিনিং, মানে কি হচ্ছে না, অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না, এরকম মনে হতে পারে। সেই জন্য এরকম যতগুলো ইডিয়ামস ফ্রেজ বা এরকম আহ, ইয়ে আকারে, মানে নির্দিষ্ট এক্সপ্রেশন আকারে যেগুলো আছে, এগুলো তোমরা একটু শিখে রাখবা, তাহলে আশা করি আর কনফিউশন থাকবে না। সো দ্যাটস অল। আজকের ক্লাসটাতে আমরা মোটামুটি এন্ডিং করলাম, যত রকম এক্সট্রা কানেক্টর আছে তার প্রায় সব রকম আইটেম তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের প্র্যাকটিস। এখন এই কানেক্টরের উপরে তোমাদের ভালো একটা প্র্যাকটিস করা উচিত। তোমাদের 2025-এর যেটা একেবারে লেটেস্ট প্রশ্নের মানে বোর্ড প্রশ্নের যে শীটটা তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা একটা কাজ করতে পারো, এই শীটটা তোমরা একটু ভালো মতন প্র্যাকটিস করতে পারো। আর যারা আরো এক্সট্রা প্র্যাকটিস করতে চাও, তাদেরকে বলবো তোমাদের যার যার গাইড বই থেকে 2023 এবং 2019 এই দুইটা বোর্ড একটু তোমরা প্র্যাকটিস করতে পারো। এই দুইটা বোর্ড থেকে এইবারে হয়তো তোমাদের একটু উম, প্রশ্ন করার একটা সম্ভাবনা আছে। তো আপাতত এই জন্য 19 এবং 23 যদি বোর্ড প্রশ্নগুলো ভালো করে সলভ করতে পারো, তাহলে একটা ভালো প্রস্তুতি হবে। ঠিক আছে? তো আগামী ক্লাসে তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করে, হ্যাঁ, প্র্যাকটিস করতে গিয়ে অনেকে ভুল হতে পারে, সমস্যা নেই, সেগুলো অর্থ বুঝে বুঝে তোমরা করার চেষ্টা করবা। তোমরা চাইলে আগামী ক্লাসে একটা কানেক্টের উপর পরীক্ষা দিতে পারো। আমি অনলাইনে তোমাদেরকে একটা কোয়েশ্চেন স্ক্রিনে দেখালে, সেটা তোমরা জাস্ট 10 মিনিট সময় নিয়ে, 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে তোমরা এটা এক্সামটা অপারেট করতে পারো। এরপরে কার কয়টা হয়েছে না হয়েছে তখন তোমরা ম্যাচিং করে নিতে পারো। তাহলে আজকে যদি ভালো মতো প্রস্তুতি নাও, তোমাদের যদি এই সপ্তাহ ক্লাস শেষ, সেক্ষেত্রে আগামী সপ্তাহের শুরুতে, আমাদের ক্লাসের শুরুতে আমরা চাইলে এই কানেক্টর উপর এবং আর মডিফায়ার যেহেতু তোমাদের শেষ হয়ে গেছে, সো এই দুইটা আইটেমের উপর চাইলে আমি একটা পরীক্ষা নিতে পারি। তো তোমরা কি সবাই কি আগামী সপ্তাহে ভালো মতো প্রস্তুতি নিয়ে রাখতে পারবা? মানে আগামী সোমবারে তোমাদের যদি আমি এই কানেক্টর এবং মডিফায়ার উপর যদি পরীক্ষা নেই, যারা তোমরা আজকে ক্লাস এখন করছো, সবাই কি এক্সামটা দেওয়ার জন্য প্রস্তুত কিনা? যদি হও তাহলে আমাকে জানাবে। সেক্ষেত্রে আগামী সোমবার তোমরা ক্লাসের শুরুতে, হ্যাঁ, আমাকে অবশ্যই একটা রিমাইন্ডার দিবা, তাইলে আমরা প্রথমেই হচ্ছে এক্সামটা নিয়ে ফেলতে পারি, এরপরে আমরা ক্লাস শুরু করতে পারি। ঠিক আছে? তো সবাই তাহলে ভালো থেকো। আজকে ক্লাসটা তাহলে আমরা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।